This is the BBC. There are no programmes on this channel at present. BBC বাংলা এখন সন্ধ্যা 7:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের এক অনুষ্ঠানে বোমা হামলা, কমপক্ষে 4 জন জখম, জেদ্দায় কড়া নিরাপত্তা। ঢাকায় একটি মানসিক হাসপাতালে পিটুনিতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দোষীদের নিস্তার নেই। বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসার বেহাল দশা নিয়ে নতুন করে উদ্বেগ। 92% মানুষ যদি চিকিৎসা সেবার আওতার বাইরে থাকে, এতে কিন্তু সমস্যা আরো ঘনীভূত হচ্ছে এবং প্রকারান্তরে যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু এক ধরনের পরিবারের উপর এবং সমাজের উপর একটা বোঝা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। আজারবাইজানের সাথে শান্তি চুক্তির প্রতিবাদে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে আর্মেনিয়ায়। নাগর্নো কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। সৌদি আরবের জেদ্দায় অমুসলিমদের একটি কবরস্থানে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠান চলার সময় বোমা হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই হামলায় কমপক্ষে 4 জন আহত হয়েছেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার খবর দিয়েছে। হামলার সময় ওই কবরস্থানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। জেদ্দায় এই বোমা হামলার ঘটনার দিকে নজর রাখছেন সহকর্মী মানসী বড়ুয়া স্টুডিওতে। তিনি এখন টেলিফোনে আমার সাথে যোগ দিচ্ছেন। মানসী, জেদ্দায় এই বোমা হামলা সম্পর্কে কতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি? শাকিল, আসলে কিভাবে কি ঘটেছিল সে সম্পর্কে এখনো স্পষ্ট করে খুব একটা জানা যাচ্ছে না। আপনি যেমনটা বলছিলেন, হামলার সময় ওই কবরস্থানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। সে সময় সেখানে একটি বোমা বিস্ফোরিত হয়। সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক ক্ল্যারেন্স রড্রিগেজ, তিনি একটি টুইটে বলেছেন যে বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কনসাল জেনারেলরা ছিলেন এবং সে দেশে বসবাসরত বেশ কিছু বিদেশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি অনলাইনে কিছু ছবি পোস্ট করেছেন যা হামলার পর ঘটনাস্থলের বলে তিনি দাবি করছেন। এইসব ছবিতে দেখা যাচ্ছে দুটি পুষ্পস্তবকের পাশে মাটিতে ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে, মাটিতে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন ছবিও দেখা যাচ্ছে। তবে এইসব ছবি ঘটনাস্থলের কিনা সেটা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ফ্রান্সের লা ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা, তিনিও দূতাবাসের ওই বিস্ফোরণ সম্পর্কে টুইট করেছেন। তিনি আবার বলছেন যে অনুষ্ঠান চলার সময় সেখানে একটি গ্রেনেড ছোড়া হয়েছে এবং তার ভাষ্য মতে ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছে। কিন্তু ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ওটি ঘরে তৈরি একটি বোমা ছিল। কিন্তু যেটা প্রথমেই বলছিলাম, এখনো স্পষ্টভাবে সব তথ্য জানা যায়নি। তো হামলার মোটিভ সম্পর্কে কিছু আমরা জানতে পারছি? গ্রিসের, আপনি প্রশ্নটা একবার করুন। মানে হামলার মোটিভ কি, কে এটা করে থাকতে পারে সেরকম কোনো ধারণা? কিছু সৌদি সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। বস্তুত এই ঘটনা সম্পর্কেও তারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে জেদ্দায় নিরাপত্তা অবশ্যই বাড়ানো হয়েছে। যেটা বলা হচ্ছে, সবাই যেটা বলছেন সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনি জানেন যে ফরাসি কনসুলেটের বাইরে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার সঙ্গে অনেকে এটাকে বলছেন এটা সংশ্লিষ্ট হতে পারে। এবং আপনি যেটা জানেন যে শার্লি এবদো ইসলামের নবীর কার্টুন ছাপার পর এবং তার প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন সমর্থনের প্রতিবাদে আরব আর মুসলিম দুনিয়ার যেসব প্রতিবাদ হচ্ছে, অনেকে বলছেন এটা তার অংশ হতে পারে। জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ফরাসি কনসুলেট থেকে যে
জেদ্দায় যেসব ফরাসি থাকেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেদ্দার এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করে এর নিন্দা করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার আর খুঁজে বের করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মানুষই আপনাকে ধন্যবাদ। নাগর্নো কারাবাখ নিয়ে লড়াই বন্ধে আজারবাইজানের সাথে করা শান্তি চুক্তি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে আর্মেনিয়ায়। সামরিক শাসনের মধ্যেই কোনো ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা না করে রাজধানী ইয়েরেভানের কেন্দ্রে আছে হাজার হাজার লোক জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। সে সময় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে বিশ্বাসঘাতক বলে লোকজন স্লোগান দিচ্ছে। বলা হচ্ছে এই চুক্তির ফলে নাগর্নো কারাবাখের বিরাট একটি অংশ এখন আজারবাইজানের দখলেই থেকে যাবে। এরকম কোনো চুক্তি হলে আর্মেনিয়াতে জনরোষ তৈরি হবে জেনেও কেন প্রধানমন্ত্রী পাশিনিয়ান এই চুক্তি করতে রাজি হলেন জিজ্ঞেস করেছিলাম সহকর্মী মোয়াজ্জেম হোসেনকে, যিনি এই ঘটনা প্রবাহের উপর নজর রাখছেন। দেখুন, আর্মেনিয়ানরা যে এরকম একটা চুক্তি মেনে নিল এটা অনেককে অবাক করলো। যারা যুদ্ধ পরিস্থিতি একেবারে সর্বশেষ অবস্থা জানেন তারা কিন্তু অবাক হননি। তারা বলছেন যে এটা না মেনে আসলে আর্মেনিয়ানদের কোনো উপায় ছিল না। এর কারণ হচ্ছে আপনার আজারবাইজানের বাহিনী কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা, যেটার নাম সুসা, যেটাকে আর্মেনিয়ানরা বলে সুসি, সেটা দখল করে নিয়েছিল। এখন এই জায়গাটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে এটা যদি আজারবাইজানিদের দখলে থাকে তার মানে হচ্ছে নাগর্নো কারাবাখের রাজধানী স্টেপানাকার্ট, সেটা বলতে গেলে তাদের হাতের মুঠোর মধ্যে। অর্থাৎ এই জায়গা থেকে তারা রাজধানীর যে কোনো জায়গা লক্ষ্য করে কিন্তু গোলা রাখতে পারবে। আর নাগর্নো কারাবাখের যিনি আর্মেনিয়ানদের নেতা তিনিও সেটা স্বীকার করেছেন। তিনি বলেছেন যুদ্ধক্ষেত্রের যে পরিস্থিতি তাতে শান্তি চুক্তি সই না করে কোনো উপায় ছিল না, কারণ ওই রাজধানীর উপকণ্ঠেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছিল। যুদ্ধ যদি চলতে থাকতো আজারবাইজানিদের হাতে স্টেপানাকার্টের পতন ছিল সময়ের ব্যাপার মাত্র। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তিনি স্বীকার করেছেন যে এই শান্তি চুক্তি সই করা সেটা তাদের জন্য এবং তাদের জনগণের জন্য যতই বেদনাদায়ক হোক, যুদ্ধ পরিস্থিতির গভীর বিশ্লেষণ করে এরকম সিদ্ধান্তই তাদের নিতে হয়েছে। তো মানুষজন এটা বুঝছে না কেন? আর্মেনিয়ানরা কেন এটা বুঝতে পারছে না? তারা কেন এতটা ক্ষিপ্ত? তারপরেও এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। আপনি জানেন আর্মেনিয়ানরা যে এতটা ক্ষেপেছে তার কারণ এই যে নাগর্নো কারাবাখ নিয়ে এই যে দুই পক্ষের লড়াই, এটা তো শুধু এলাকা দখলের লড়াই নয়, এটা কিন্তু দুই পক্ষের কাছে জাতীয় গৌরব রক্ষারও লড়াইয়ে পরিণত হয়েছিল। মনে রাখতে হবে যে স্নায়ু যুদ্ধের অবসানের পর থেকে এতদিন পর্যন্ত নাগর্নো কারাবাখ নিয়ন্ত্রণ করেছে কিন্তু আর্মেনিয়ানরাই। এবারে লড়াইয়ের পর সেই ভারসাম্য অনেকটাই পাল্টে গেছে। সেখানে বিরাট একটা এলাকা সেটা কিন্তু এখন আজারবাইজানিদের দখলে। কাজেই আর্মেনিয়ানরা এটিকে দেখছে তাদের পরাজয় হিসেবে। তারা মনে করছে তাদের জাতীয় গৌরব ভুলুণ্ঠিত হয়েছে, আর যেই শর্তে শান্তি চুক্তি হয়েছে সেটাকেও তারা খুবই অবমাননাকর বলে মনে করছে। রাশিয়া এই চুক্তিতে মধ্যস্থতা করেছে এবং আমরা খবর পাচ্ছি যে রুশ শান্তিরক্ষীরা ইতিমধ্যেই নাগর্নো কারাবাখে গেছেন এবং টহল দিচ্ছেন। তাদের ভূমিকাটা কি হবে ঠিক? দেখুন, রুশ সৈন্যরা সেখানে ঠিক কি দায়িত্ব পালন করবেন সেটা কিন্তু প্রেসিডেন্ট পুতিন এবং আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে যে চুক্তি সেটাতে স্পষ্ট করেই বলা আছে। এবং প্রেসিডেন্ট পুতিন তিনি নিজেও গতকাল অনলাইনে এক ভাষণে তা স্পষ্ট করে বলেছেন। তিনি জানিয়েছেন রুশ সৈন্যরা সেখানে মূলত যুদ্ধ সীমান্ত বরাবর টহল দিয়ে শান্তি রক্ষার কাজ করবে। যেটা আপনি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু 10টা প্লেন বোঝাই করে রুশ সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। শেষ পর্যন্ত মোট 2000 রুশ সৈন্য সেখানে মোতায়েন করা হবে। তারা মূলত টহল দেবে যেটার নাম হচ্ছে লাচিন করিডোর। এই করিডোরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নাগর্নো কারাবাখের রাজধানী এবং আর্মেনিয়ার মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে। কৌশলগত দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে রুশ সৈন্যরা টহল দেবে। এছাড়া সেখানে রুশদের অনেক আর্মার্ড কারও থাকবে এবং রুশ মধ্যস্থতায় এই চুক্তির আওতায় আজেরি এবং আর্মেনিয়ানদের মধ্যে কিন্তু বন্দি বিনিময়ও করা হবে। আর দুই পক্ষের মধ্যে যে সমস্ত অর্থনৈতিক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবার চালু করা হবে। মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার মনোরোগীদের একটি হাসপাতালে পিটুনিতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনা সম্পর্কে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
এই ঘটনার যে ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে এসেছে সেটির উল্লেখ করে মন্ত্রী বলেন যে ঘটনার তদন্ত এখনও চলছে। অনুমোদনহীন হাসপাতালগুলোতে তালা লাগিয়ে দেওয়ার কথাও বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাতে মুন্নি আক্তার আমাদের সংবাদদাতা যোগ দিচ্ছেন ঢাকার স্টুডিও থেকে। মুন্নি, এই যে এএসপি আনিসুল করিমের যে মৃত্যু সোমবার হয়েছে ঢাকার একটি হাসপাতালে, সে সম্পর্কে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেই মৃত্যু সম্পর্কে? শাকিল, আজকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি তিনি মূলত সামাজিক মাধ্যমে হত্যাকাণ্ডের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সে ভিডিওটি আসলে তারা দেখেছেন এবং এ নিয়ে তারা তদন্তও শুরু করেছেন। এ নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টটি যখন তাদের হাতে পৌঁছবে সেটি দেখার পরেই আসলে এ নিয়ে তারা কথা বলতে পারবেন। তবে তিনি একটি কথা এখানে বলেছেন যে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না, সবাইকেই বিচারের আওতায় আনা হবে। তিনি বলেছেন এ ঘটনায় এখনও পর্যন্ত এক পরিচালক সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। মুন্নি, মন্ত্রী অনুমোদনহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, দরকার হলে তালা লাগিয়ে দেওয়া হবে, এ ধরনের কথা বলেছেন। তো মানে ঠিক পরিষ্কার করে তিনি কি বলতে চেয়েছেন? তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন যে পুলিশের যিনি কর্মকর্তা ছিলেন আনিসুল করিম, তিনি যে হাসপাতালটিতে মারা গিয়েছেন সেই হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো অনুমোদন নেওয়া ছিল না। তো এই বিষয় নিয়ে যখন একটি আলোচনা তৈরি হয়েছে তখন এই বিষয়ে আজকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তারা শুনেছেন যে হাসপাতালটির অনুমোদন ছিল না, সেটি তারা খতিয়ে দেখছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি রিপোর্ট আদেশ পাঠিয়েছে, আদেশ না নির্দেশনা জানতে চেয়েছে। সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী যদি অনুমোদনহীন কোনো হাসপাতালের বিষয়ে কোনো তথ্য জানতে পারে তাহলে সেটি যাতে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়। এই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যোগ্য প্রতিনিধি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং যদি দরকার হয় সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই যে প্রক্রিয়া অভিযান পরিচালনার জন্য, যেহেতু এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ে থাকছে, তাই পুরোপুরি স্বচ্ছতার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা সম্ভব হবে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। ঢাকার স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা মুন্নি আক্তার। ওদিকে ঢাকার একটি মনোরোগ হাসপাতালে পিটুনিতে সোমবার ওই পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর বাংলাদেশে মানসিক রোগীদের স্বাস্থ্য সেবার সংকট নিয়ে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক হিসাব অনুযায়ী বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা 92% মানুষই কখনো স্বাস্থ্যসেবা নিতে যান না। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক ভীতি, স্বাস্থ্য সেবার অভাব এবং অসচেতনতাই এগুলোর প্রধান কারণ। ঢাকা থেকে মুন্নি আক্তারের রিপোর্ট। বর্তমানে এক সন্তানের মা নাসরুন নাহার বরাবরই প্রচণ্ড আত্মনির্ভরশীল আর চাপা স্বভাবের মানুষ। তবে হঠাৎ করেই 2017 সালে একবার আত্মহত্যার চেষ্টা করে বসেন তিনি। নাসরুন নাহার বলেন, এই ঘটনার আগে তার কাছের মানুষজন বুঝতেও পারেননি যে তিনি বিষণ্ণতার মতো মানসিক সমস্যায় ভুগছেন। একেবারে শেষ স্তরে পৌঁছানোর পর যখন তিনি আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠেন তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। আমার স্টেজ গুলো তো আশেপাশের মানুষজন খুব বেশি ধরতে পারে নাই। আমি সুইসাইড অ্যাটেম্প নেওয়ার একদিন আগে আমি আমাদের পুরো কাজিনদের গ্রুপ নিয়ে আমি ঘুরে আসছি। বাইরে থেকে না আসলে বোঝা যায় না, খুব ক্লোজ যে, যেমন আমার হাজবেন্ড, সে হয়তো বা কিছুটা বুঝতে পারছে কিন্তু তাও মনে হয় পুরোপুরি বুঝতে পারে নাই। আমাকে সবাই 2 দিন পাহারা দিয়ে রাখছে যে আমি যেন মরতে না পারি। তো এক্সট্রিম পর্যায়ে যখন আমি চলে গেছি তখন আমাকে হসপিটালে নেওয়া হয়েছে। 6-7 বছর আগে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর পোস্টপার্টাম সাইকোসিস নামে মানসিক সমস্যায় ভুগছিলেন উন্নয়ন কর্মী নাদিয়া সারোয়াত। তিনি জানান, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার 14 থেকে 15 দিনের মাথায় তার যে সমস্যাটি দেখা দিয়েছিল সেটি হচ্ছে নিজের সন্তানকেই চিনতে পারতেন না তিনি। খুঁজে বেড়াতেন তার প্রথম সন্তানকে। নাদিয়া সারোয়াতের সাথে যখন কথা হচ্ছিল তখন তিনি জানান যে অসুস্থ থাকার সময়টার অনেক বিষয়ই তিনি এখনও মনে করতে পারেন না। মানসিক সমস্যার জন্য 10 দিন তিনি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অভিযোগ করেন সে সময় হাসপাতালের নার্সের হাতে মার পর্যন্ত খেতে হয়েছিল তাকে।
নার্সদের ঘুমে ডিস্টার্ব হতো, বারবার আমি যে নক করতাম, তাকে জিজ্ঞাসা করলাম যে আমার বাচ্চা কোথায়, ওরা বলছে সেখানে নাই। আমি তো ভুলে যেতাম। একটু পরে ঘুরে সঙ্গে আবার সেম ওখানে নক করতাম, আপনারা কি আমার বাচ্চা দেখেছেন? এরকম কয়েকবার হওয়ার পরে তো তখন আর কি খুব একদম দৌড়ে তেড়ে এসে ঘুষির মতো একদম গালের মধ্যে যান, আপনাকে ঘুমাতে বলছে না, যে ঘুমান। মানসিক রোগীদের সম্পর্কে সবার যেরকম একটা অ্যাজাম্পশন, ধরেন রাস্তায় একটা পাগলকে ছোট বাচ্চারাও ঢিল ছুঁড়ে মারে, যে কোনো মানসিক রোগীকে আসলে এরকম মিসট্রিট করার, ইনসাল্ট করার একটা টেন্ডেন্সি মানে সবার মধ্যেই আছে। নাদিয়া সারাওয়াত কিংবা নাসরুন নাহার হচ্ছেন বাংলাদেশের সেই ৮% মানুষের মধ্যে ২ জন যারা মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১৮ সালে করা এক গবেষণা অনুযায়ী বাংলাদেশের ১৮.৫% প্রাপ্তবয়স্কদের মধ্যে এবং ১৩% শিশু কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। কিন্তু এদের মধ্যে ৯২% মানুষই কোনো ধরনের সেবা বা পরামর্শ পান না। বাকি মাত্র ৮% মানুষ মূলধারার চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ এখানে শুধু মানসিক রোগের চিকিৎসক নন, বরং অন্য চিকিৎসকও রয়েছেন যারা সেবা দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে হেয় হওয়ার ভয়, মানসিক স্বাস্থ্য সেবার অভাব এবং অসচেতনতার কারণে এত বিশাল পরিমাণ মানুষ মানসিক স্বাস্থ্য চিকিৎসার বাইরে রয়েছেন, বলছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। প্রথম কারণটা হচ্ছে স্টিগমা, অর্থাৎ মানসিক রোগ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কুসংস্কার আছে। তারা এটাকে প্রকাশ করতে চায় না, তারা এটাকে লুকিয়ে রাখতে চায়। তারা মনে করে যে মানসিক রোগ হিসাবে নিজেকে প্রকাশ করলে সমাজের কাছে আমি হেয় হয়ে যাব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবাটিও কিন্তু অপ্রতুল। তৃতীয় কারণটি হচ্ছে আমরা বলবো যে একটি সাধারণ অসচেতনতা, অনেকে জানেই না বা বোঝেই না তার এই আচরণ বা চিন্তাটি কোনো মানসিক রোগের কারণে হচ্ছে। এই তিনটি বিষয় কিন্তু মানুষকে এই ট্রিটমেন্ট গ্যাপটা বড় রাখতে সাহায্য করছে। মিস্টার আহমেদ বলছেন, বিপুল পরিমাণ মানুষ মানসিক স্বাস্থ্য সেবার বাইরে থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং তারা এক পর্যায়ে সমাজের বোঝায় পরিণত হচ্ছে। এই পরিস্থিতির উন্নয়নে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন হেলাল উদ্দিন আহমেদ। ৯২% মানুষ যদি চিকিৎসা সেবার আওতার বাইরে থাকে, এতে কিন্তু সমস্যা আরো ঘনীভূত হচ্ছে এবং প্রকারান্তরে যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু এক ধরনের পরিবারের উপর এবং সমাজের উপর একটা বোঝা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে স্বাস্থ্য কর্মী আছেন তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানসিক স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ দিতে, যাতে তারা পরিপূর্ণ ফর্মাল মানসিক স্বাস্থ্য সেবা দিতে না পারলেও অন্তত পক্ষে এই বিপুল সংখ্যক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাটা দিতে পারবেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাবে দেশে ১৮ কোটি মানুষের জন্য এই মুহূর্তে ২৭০ জন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আর কাউন্সেলিংয়ের জন্য সাইকোলজিস্ট রয়েছেন মাত্র ২৫০ জন। মুন্নি আক্তার। ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক মুসলিম রাজনৈতিক দল AIMIM বিহারের নির্বাচনে অভাবিত সাফল্য পাওয়ার পর ওই দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে আবারও বিজেপিকে সুবিধে করে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। ফিলিপিন্সের সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি ৬ মাসের জন্য স্থগিত করেছে। এই চুক্তির আওতায় আমেরিকান সেনাবাহিনী সেদেশের সেনা মহড়ায় অংশ নিতে পারত। প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বলেছেন, আমেরিকার সাথে তার ভাষায় আরও কার্যকরী এবং দুই দেশের স্বার্থের জন্য আরও উপযোগী একটি চুক্তির উদ্দেশ্যেই বর্তমান চুক্তিটি স্থগিত করা হচ্ছে। আমেরিকায় ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত একজনকে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। সোমবার মিস্টার ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে হঠাৎ বরখাস্ত করে তার জায়গায় জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের প্রধান ক্রিস্টোফার মিলারকে নিয়োগ করেন। এ নিয়ে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস মার্ফি টুইট করেন, নিজের অনুগত একজনকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করে মিস্টার ট্রাম্প জাতীয় নিরাপত্তার সাথে আপোষ করছেন। কংগ্রেসের আরেক ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ বলেছেন, সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে শীর্ষ একটি পদে এ ধরনের রদবদল অত্যন্ত বিপজ্জনক। ভারতে অনলাইন সংবাদ সাইট এবং নেটফ্লিক্সের মতো অনলাইন ভিত্তিক বিনোদন প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি এবং নিয়ন্ত্রণে নতুন একটি আইন করা হয়েছে। এই আইনে ডিজিটাল এসব মিডিয়া সাইটের ওপর নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে। ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া সংবাদ এবং কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে উদ্বেগ রয়েছে ভারতে, কিন্তু অনেকে ভয় পাচ্ছেন এই আইনের মাধ্যমে অনলাইন কন্টেন্টের ওপর সরকারি সেন্সরশিপের রাস্তা তৈরি হলো।
হংকংয়ের আইনসভার 4 সদস্যকে বহিষ্কারের পর সব বিরোধী সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আইনসভার কোনো সদস্যকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে আদালতের অনুমোদন ছাড়াই তাকে বরখাস্ত করা যাবে বলে এর আগে হংকংয়ের কর্তৃপক্ষকে ক্ষমতা দেয় বেইজিং। তারপরেই এই 4 জনকে বরখাস্ত করা হয়। এই পদক্ষেপকে হংকংয়ের স্বাধীনতার উপর আরও এক ধাপ বিধিনিষেধ বলে মনে করা হচ্ছে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নগর ভবনে আদালতের ভেতর একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিচারক মারিয়া টেরেসা আবদেলাকে হত্যা করেন তার মুহুরি আমাদোর রেবাটো। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন। তিনি কেন এই কাজ করেছেন তা এখনও পরিষ্কার নয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক মুসলিম রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM বিহারের নির্বাচনে অভাবিত সাফল্য পাওয়ার পর ওই দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে আবারও বিজেপিকে সুবিধে করে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। কংগ্রেসের নেতারা সরাসরি বলেছেন যে ওয়াইসির দল মুসলিম ভোট কেটেছে বলেই বিজেপি বিহারে আবার ক্ষমতায় আসতে পারল। আসাদুদ্দিন ওয়াইসি বিবিসির কাছে অবশ্য এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন যে ভারতীয় মুসলিমরা তাকে বিজেপির উপযুক্ত জবাব হিসেবে দেখছেন বলেই বিভিন্ন রাজ্যে তার দলকেই তারা বেছে নিচ্ছেন। মহারাষ্ট্র এবং বিহারের পর তার পরবর্তী নিশানা যে পশ্চিমবঙ্গ, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। 93 বছরের পুরনো রাজনৈতিক দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রভাব মাত্র বছর কয়েক আগেও হায়দ্রাবাদ শহরের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন মহারাষ্ট্র থেকেও তাদের নির্বাচিত এমপি ও এমএলএরা আছেন। গতরাতে বিহার বিধানসভাতেও তাদের নতুন 5 জন বিধায়ক যুক্ত হলেন। দলনেতা আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে দেশের নতুন নতুন প্রান্তে জমি পাচ্ছেন, তাতে তাঁকে অনেকেই ভারতীয় মুসলিম সমাজের উদীয়মান মুখ হিসেবে দেখছেন, কিন্তু কংগ্রেস তাকে দিচ্ছে ভোট কাটুয়ার তকমা। Yeah, he is emerging and people are also accepting, but they are very contesting narrative about this because he's always, sort of aligned with the BJP as. হায়দ্রাবাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শাহিদ মেও বিবিসিকে বলছিলেন, এটা ঠিকই যে ওয়াইসি খুব দ্রুত উঠে আসছেন ও মানুষ তাকে নানা জায়গায় গ্রহণও করছে, তবে তাকে নিয়ে নানা বিপরীতমুখী ন্যারেটিভও আছে। অনেকেই তাকে বিজেপির বি টিম হিসেবে দেখেন, কারণ এখনও ভারতীয় মুসলিম সমাজের বেশিরভাগ ভোট কংগ্রেস বা সেই জোটের দলগুলোই পায়, কিন্তু ওয়াইসি সেই ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ। এখন নতুন নতুন রাজ্যে তার আবেদন কতটা স্থায়ী হয় সেটা দেখার বিষয়, কিন্তু এখানে অন্তত নানা সেবামূলক কাজকর্ম, ত্রাণ ইত্যাদির সুবাদে বলা যেতে পারে হায়দ্রাবাদ মানেই ওয়াইসি, ওয়াইসি মানেই হায়দ্রাবাদ। বিহারে যেমন এই প্রথমবারের মতো ভোটে লড়ল ওয়াইসির দল, আর মুসলিম অধ্যুষিত সীমাঞ্চল ও আশেপাশে 20টি আসনে প্রার্থী দিয়ে 5টি জিতে নিয়েছে তারা, এবং আরজেডি কংগ্রেসকে হারিয়ে দিয়েছে আরো বহু আসনে। एक लीडर उसी वक्त वो लीडर का पहचान कहलाता है जो लोग उनके पीछे खड़े हैं। जैसे मैंने बोला था, क्रिमिनल बैकग्राउंड नहीं होना चाहिए। পূর্ণিয়া কাটিহার অঞ্চলের মুসলিম তরুণ তরুণীরাও বিবিসিকে বলছিলেন, ওয়াইসির মতো বলিষ্ঠ একজন নেতা যার কোনো অপরাধের ইতিহাসও নেই তাদেরকে আকৃষ্ট করেছেন। তবে বিভিন্ন বিষয়ে তার বিতর্কিত বয়ান নিয়েও অনেক মুসলিম আবার সন্দিগ্ধ। जो इंडिया को कंट्रोवर्सी में किसी टाइप के चीज में इन्वॉल्व करे, बिल्कुल सही है, हमें चाहिए ही नहीं, डिबेट चाहिए ही नहीं। ওদিকে বিজেপির দালাল বা বি টিম নিরন্তর এই অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত ওয়াইসিও এখন কড়া ভাষায় তার জবাব দিচ্ছেন। People don't know my background. When I was 12-13 years old, there used to be RSS goons who used to come in front of my house and shout, ওয়াইসি খবরস্তান ইয়া পাকিস্তান। বিহারের সাফল্যের পর তিনি বলছিলেন, আমার ইতিহাস এরা জানে না। 12-13 বছর বয়স থেকে শুনছি আমাদের বাড়ির সামনে এসে আরএসএস গুন্ডারা নোংরা স্লোগান দিচ্ছে, বলছে ওয়াইসি কবরে যাও কিংবা পাকিস্তানে। ভেতর থেকে এটা আমায় আরো শক্ত করে তুলেছে। প্রতিবাদ করে জেলে গিয়ে পুলিশের মারও খেয়েছি। কোনো শীষমহল থেকে আমি রাজনীতিতে আসিনি, কেউ আমার জন্য মখমলের কার্পেটও বিছিয়ে রাখেনি। ফলে কে কি বলল আমার কিচ্ছু আসে যায় না। আর ভোট কাটুয়া বা বি টিম পুরনো হয়ে গেছে। অক্সফোর্ড অভিধান ঘেটে বরং নতুন গালাগালি খুঁজতে বলবো। Contact Oxford Dictionary to devise a new word because B team has become very boring now. ওয়াইসির পরবর্তী নিশানা পশ্চিমবঙ্গে মাস 6 পরের নির্বাচন, কিন্তু রাজ্যের প্রধানত বাংলাভাষী মুসলিমদের মধ্যে তাঁর আবেদন কতটা হবে তা নিয়ে সন্দিহান কলকাতার সমাজ বিশ্লেষক শাওনি শবনম। আমি এটুকু জানি যে উনি যথেষ্ট একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার,
কারণ উনি যথেষ্ট কি বলবো কনজারভেটিভ স্টান্স নিয়ে চলেন। ওনার কি উদ্দেশ্য, কি মোটিভেশন, উনি কি করতে চান, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। দ্য ফিগার দ্যাট হি রিপ্রেজেন্টস আই থিঙ্ক হি ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। এইটুকুই আমি বলবো। এখানে ওনার খুব একটা প্রভাব আসবে বলে আমার মনে হয় না। ওনার মেনলি তো উনি তো হায়দ্রাবাদ থেকে, ওয়েস্টার্ন রিজনটাতেও হয়তো খানিকটা ইনফ্লুয়েন্স ওনার হয়েছে, কিন্তু আমার মনে হয় না। কলকাতায় অ্যাটলিস্ট উর্দুভাষী মুসলিম তো আছেনই, এখন তারা কতটা প্রভাবিত হবে আমি ঠিক বলতে পারছি না আর কি। কিন্তু ওভারঅল পপুলেশন যদি বলেন তাহলে আমার মনে হয় না খুব একটা প্রভাব উনি ফেলতে পারবেন বলে এখানে। তবে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটে ভাগ বসিয়ে ওয়াইসি তার ক্ষমতায় ফেরার রাস্তা কঠিন করে তুলবেন কিনা সে বিষয়টা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে অবশ্যই দুশ্চিন্তায় রেখেছে। শুভজ্যোতি ঘোষ তার রিপোর্টে শুনছিলেন যে মহারাষ্ট্র এবং বিহারের পর তার পরবর্তী নিশানা যে পশ্চিমবঙ্গ সেটা স্পষ্ট করে দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। বাংলাদেশে আজ ফেসবুকে মানুষজন কি কি বিষয় নিয়ে প্রধানত কথা বলছেন, আফরোজা নীলা এবং ফয়সাল তিতুমির। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছে আমি আফরোজা নীলা। আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আজকে কিন্তু নীলা সাকিব আল হাসান আবারও আলোচনায় উঠে এসেছেন একটা খবর নিয়ে, সেটি হচ্ছে ফিটনেস পরীক্ষায় সবার সেরা সাকিব। দুপুরে জানা যায় যে তিনি বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের জন্য বিসিবির যে ফিটনেস টেস্ট হচ্ছে সেখানে তিনি সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, যদিও পরবর্তীতে বিসিবি থেকেই সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয় এবং শেষ পর্যন্ত জানা যায় যে সাকিব ন্যূনতম 11 পয়েন্ট পেলেও তিনি আসলে ঠিক কত স্কোর করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আর সেটাই শেয়ার করে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। মেহেদি হাসান যেমন লিখেছেন, ফিটনেসের কারণে কখনো খেলা মিস করেননি সাকিব, ইনজুরি ব্যতীত। শুভকামনা রইল নতুন এই প্রত্যাবর্তনের জন্য। মোহাম্মদ আবু বকর কিছুটা মজা করেই লিখেছেন, এমনিতেই বিশ্বসেরা, তার মধ্যে গত 1 বছরের সিংহভাগ সময় আমেরিকাতে তাজা ফলমূল ও শাকসবজি খেয়ে ফিটনেস এক্সামে নিজের অস্তিত্বের প্রমাণ দিলেন এই টাইগার। শরীফুল ইসলাম রাজীব বলছেন, মুশফিক সাকিবরা এজন্য এই 13-14 বছর ধরে পারফর্ম করছে। শাহ আলম সঞ্জুর মন্তব্য, আইসিসি তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাহার ফিট থাকার জন্য দৈনন্দিন রুটিন নিষিদ্ধ করেনি। সাকিব তার রুটিন অপরিবর্তিত রেখে আবারও সবাইকে দেখিয়ে দিল নিজেকে ফাঁকি দিয়ে কেউ বিশ্ব সেরা হতে পারে না। সাকিব ইজ বেস্ট বলছেন তিনি। আর মোনালিসার মন্তব্য, ফিটনেস পরীক্ষায় আমি তাকে 50 দিতাম আর 50 চুলের জন্য বাদ দিতাম। চুলের এই কাটিংয়ের জন্য এখন আর তাকে ভালো লাগে না। সাকিব সম্প্রতি আসলে লম্বা চুল রেখেছেন এবং সেটা ঘিরেই মোনালিসার এই বক্তব্য। এদিকে ঢাকার একটি মানসিক হাসপাতালে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনা সম্পর্কিত খবরগুলো আজও ট্রেন্ড করছে। বিশেষ করে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তাই নীলা, স্বরাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের বলেছেন, এই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। তারা কিভাবে হাসপাতাল চালাচ্ছিল আমি এখনও নিশ্চিত নই। এই হাসপাতালের অনুমোদন তারা যথাযথ কর্তৃপক্ষের থেকে নেয়নি। সবকিছু তদন্তের পরে আমরা কথা বলতে পারবো। এ নিয়ে ইমরান হোসেন আকন্দ লিখেছেন, বুঝি সিনহা হত্যার পর এরকম কথাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কই কিছুই তো হলো না, অর্থাৎ তিনি সন্দেহ প্রকাশ করছেন। সাজ্জাদ কমল লিখেছেন, শুধু কি এটাই অবৈধ? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নামে বেনামে অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর তদারকি করার মতো দায়িত্বশীল কেউ কি নেই? আবু সুফিয়ান প্লাবনের মন্তব্য, একজন মারা যাওয়ার পর হাসপাতাল অবৈধ, তাহলে এতদিন সবাই কই ছিল? এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হবার খবরটিও কিন্তু আজ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। টানা দ্বিতীয় আর সব মিলে পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারায় তারা। সুমন সরকারের মন্তব্য, মুম্বাইয়ের যে প্লেয়ার আছে তার সমান বাকি সবগুলো টিমের প্লেয়ার, তো মুম্বাই জিতবে না তো কারা জিতবে? আর সাইম আহমেদ লিখেছেন, আইপিএল একটা সিম্পল টুর্নামেন্ট যেখানে 8টি দল অংশগ্রহণ করে, গ্রুপ পর্বে উত্তেজনা ছড়ায় এবং শেষে এসে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স হয়। নীলা সাইফির মন্তব্য, আইপিএল শুরু কখন শেষ কখন তাই জানি না। আসলে নীলা, এবার কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে এই আসরটা ভিন্ন আমেজেই শেষ হলো বলা যায়। ভারত থেকে দূরে সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হয় সবগুলো খেলা। 2020 সালে বর্ষসেরা শব্দ লকডাউন, এই খবরটিও কিন্তু আছে আলোচনায়। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিন্স ডিকশনারিতে এটি বর্ষসেরা শব্দ হিসেবে স্থান পেয়েছে। এছাড়াও বহুল ব্যবহৃত শব্দ হিসেবে স্থান পেয়েছে কি ওয়ার্কার, সোশ্যাল ডিস্টেন্সিং, সেলফ আইসোলেট, করোনা ভাইরাস, এই শব্দগুলো। বাংলাদেশের মানুষের কাছে কি মনে হয় তা জানতে চাওয়া হয়েছিল বিবিসি বাংলার ফেসবুক পাতায়, আর এ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। যেরকম সাদিদ ইসলাম লিখেছেন,
বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমরা করোনার চেয়ে শক্তিশালী। আচ্ছা, আর সিফাত শাহরিয়ার প্রিয়ান বলছেন লকডাউন ছাড়া বাংলাদেশে বেশি ব্যবহার হয়েছে সীমিত পরিসরে বা আকারে, রেড, ইয়েলো, গ্রিন জোন ইত্যাদি। তবে আনিকা রহমান বলছেন আমার কাছে সবচেয়ে বিরক্তিকর শব্দ হচ্ছে লকডাউন। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজানিলা, ফয়সল তিতুমির। এখনকার প্রধান খবর। সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের এক অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে, কমপক্ষে 4 জন জখম, জেদ্দায় কড়া নিরাপত্তা। আর বাংলাদেশে মানসিক রোগীদের 92%ই কখনো চিকিৎসা নিতে যান না। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC.